মন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ বদরুল আরিফিন, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি জনাব ফরিদ আহমেদ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলা একাডেমি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। একই সঙ্গে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠানটি ইশারা ভাষায় উপস্থাপন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, সূচনা সঙ্গীত।
জাতীয় সঙ্গীত এবং সূচনা সঙ্গীত পরিবেশন করলেন ছায়ানটের শিল্পীবৃন্দ। সমবেত সুধীজন, আমরা এখন ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা পালন শুরু হলো। নীরবতা পালন শেষ হলো, আপনারা আসন গ্রহণ করুন। অনুষ্ঠান শুরু করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবার স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজি। শুভ অপরাহ্ন। মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতিতে বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর 21শে বইমেলা 2021-এর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ MP, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ বদরুল আরেফিন, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, কূটনীতিকবর্গ, পুরস্কারপ্রাপ্ত লেখকবৃন্দ, উপস্থিত লেখক, প্রকাশক, সাংবাদিক, সমবেত সুধী, আপনাদের সবাইকে জানাই সশ্রদ্ধ অভিবাদন। শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা আন্দোলনের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে বাংলাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি এবং যে ভাষা আন্দোলনের মহানাবে বাংলা একাডেমির প্রতিষ্ঠা। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে, যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিনম্র চিত্রে শ্রদ্ধা নিবেদন করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার জীবনব্যাপী ত্যাগ ও সাধনায় বাঙালি তার 1000 বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছে। সুধীবৃন্দ, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষকে বাংলা একাডেমি আয়োজিত এবারের অমর 21শে বইমেলার মূল উপপাদ্য নির্বাচন করা হয়েছে। আমরা আনন্দিত আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধু রচিত এবং বাংলা একাডেমি প্রকাশিত আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদ নিউ চায়না 1952 এর আনুষ্ঠানিক গ্রন্থ উন্মোচন পর্ব সম্পন্ন হবে। আমি অভিনন্দন জানাচ্ছি সবার পক্ষ থেকে এই বইয়ের ভূমিকা লেখক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অনুবাদক অধ্যাপক ফখরুল আলমকে। একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 প্রাপ্ত লেখকদের। বৈশ্বিক করোনা মহামারীর বিরুদ্ধে বাস্তবে আমরা নির্ধারিত সময়ের পরে হলেও মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতিতে এবং সকলের সহযোগিতায় আজ থেকে আগামী 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ পর্যন্ত অমর 21শে বইমেলা 2021 আয়োজন করার সংকল্প গ্রহণ করেছি। জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এবার গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ পরিসরে বইমেলার স্থান বিস্তৃত করা হয়েছে। তবু আমরা উদ্বিগ্ন এই কারণে যে গত কিছুদিন যাবৎ করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে। বইমেলায় আগত সকল
ক্রেতা পাঠকের প্রতি আমাদের নিবেদন, সরকার ঘোষিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বইমেলায় আসুন, অবস্থান করুন, বই সংগ্রহ করুন এবং নিরাপদে ঘরে ফিরুন। নিজে নিরাপদে থাকুন এবং সকলকে নিরাপদে রাখুন। মাননীয় প্রধানমন্ত্রী, শত ব্যস্ততার মধ্যেও আপনার এই উপস্থিতি, তা ভার্চুয়ালি হোক না কেন, আমাদেরকে উৎসাহিত করছে, উৎসাহিত করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শ্রদ্ধা। মাসব্যাপী অমর 21 গ্রন্থমেলা 2000 বইমেলা 2021-এ আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মহাপরিচালক মহোদয়। এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি জনাব ফরিদ আহমেদ। অমর 21 বইমেলার 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, মঞ্চে উপবিষ্ট সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী, সচিব, বাংলা একাডেমির সম্মানীয় সভাপতি, বাংলা একাডেমির মহাপরিচালক এবং উপবিষ্ট সামনে যারা আছেন অতিথিবৃন্দ, লেখক, প্রকাশক, সাংবাদিক, অধ্যাপক এবং আমাদের যে শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন তাদের সবাইকে শুভ অপরাহ্ন। শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অগণিত শহীদ এবং নির্যাতিত মা বোনদের প্রতি সম্মান প্রদর্শন করছি। 52 ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের শহীদদের, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতি বছর ফেব্রুয়ারি বইমেলা উদযাপন করে থাকি। এবছর স্বাধীনতার রজত জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করছি, সুতরাং এই বইমেলা আয়োজন করাটি খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তা অনুধাবন করতে পেরে অনুমতি প্রদান করেছেন, এর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করেছে এবং বইমেলায় অংশগ্রহণকারীদের প্রণোদনা দান করার ফলে সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী, সচিব এবং মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলা একাডেমি নিরলস প্রচেষ্টা করে খুব অল্প সময়ের মধ্যে বইমেলা আয়োজন করেছে, যার জন্য বাংলা একাডেমির মহাপরিচালক, বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বাংলা একাডেমির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন সৃজনশীল লেখক, আপনি দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে সম্পৃক্ত, প্রকাশকদের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, আপনি বাংলাদেশের প্রকাশনার অবস্থা আপনি জানেন। করোনাকালীন সময়ে বাংলাদেশের যে একটি খারাপ অবস্থা গেছে তার থেকে উত্তরণের জন্য অন্যান্য ব্যবসাগুলো যেরকম গতি সঞ্চার করতে পেরেছে, প্রকাশনা ব্যবসাটি ঠিক তেমন ভাবে পারেনি, সেটা আপনি অবগত আছেন। তারপরও সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি পাঠাগারগুলোতে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এর জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকেও বেসরকারি সবগুলো গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের বা বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করায় সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। এই বঙ্গবন্ধু কর্নার প্রক্রিয়াটি চলমান রেখে আগামী কয়েক বছর বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক বই ক্রয় করে সংগ্রহশালাটিকে সমৃদ্ধ করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। এই সংগ্রহশালা সমৃদ্ধ হলে আমাদের পাঠাভ্যাস বৃদ্ধি পাবে এবং আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে ধারণ করতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি যেরকম অগ্রগতি সাধিত হয়েছে, জ্ঞানে, বিজ্ঞানে এবং মেধায়ও সেই অগ্রগতি সাধিত হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব ফরিদ আহমেদ।
সুধীমণ্ডলী, এবারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ বদরুল আরিফিন। অমর একুশে বইমেলা 2021 উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, বাংলা একাডেমির মহাপরিচালক ও সম্মানিত জীবন সদস্যবৃন্দ, এক্সেলেন্সি ইউএস অ্যাম্বাসেডার এন্ড আদার এক্সেলেন্সিজ ফ্রম দ্য ডিপ্লোম্যাটিক কর্পস, সাংবাদিকবৃন্দ, বইমেলায় অংশগ্রহণকারী পুস্তক প্রকাশকগণ, বিক্রেতা, উদ্যোক্তাগণ, দেশের প্রাণ প্রিয় লেখক ও সংস্কৃতিজন, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ বিকেল। অনুষ্ঠানের শুরুতেই বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি অমর একুশের শহীদদের, আরো স্মরণ করছি আমাদের মুক্তি সংগ্রামের শহীদদের, নির্যাতিতা মা বোনদের, জাতীয় 4 নেতা সহ সকল অমর শহীদকে। সেই সাথে স্মরণ করছি 1975-এর 15ই আগস্টে শাহাদত বরণকারী বঙ্গমাতা সহ জাতির পিতার পরিবার বর্গকে। শ্রদ্ধেয় সুধী, এবারের বইমেলা দুভাবে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে থাকবে। একদিকে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে শুরু হয় এর আনন্দ নতুন মাত্রা লাভ করেছে। অন্যদিকে কোভিডের কারণে ভাষার মাসের স্থলে বিলম্ব শুরু হয়েছে। তবু সবকিছু স্বাভাবিক থাকলে বাংলা নববর্ষকেও ছুঁয়ে যাবে এই বইমেলা ইনশাল্লাহ। সম্মানিত সুধী, অনেক জাতিরাষ্ট্রের উত্থান পর্বের অন্যতম অবলম্বন ও প্রেরণা হলো তার লেখক, কবি, শিল্পীগণ এবং সংগ্রামের অন্যতম অস্ত্র হলো বই। ব্যক্তির বিকাশ হোক, মনের বিকাশ হোক, উন্নত জাতির যোগ্য নাগরিক হতে হোক, শিল্প বা বোধের বাইরে অধিকার আদায়ের মাধ্যমে হোক, সে এই বই। আমাদের জাতির পিতার নেতৃত্বে এই যে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ 1948 সালের মার্চ থেকে শুরু করেই আমাদের কলম যোদ্ধারা জাতির পিতার অগ্রণী সৈনিক ছিলেন। সম্মানিত সুধী, 75-এ সপরিবারে বঙ্গবন্ধু জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে আমাদের ইতিহাসের ভুল পাঠদান শুরু হয়। সেই ইতিহাসকে আমাদের চিহ্নিত করতে হলে সঠিক বই নির্বাচন করাও জরুরি। আমরা মনে করি অমর একুশে বইমেলা শুধু বই উৎসবই নয়, বরং এটি আগামী প্রজন্মের জন্য একটি দিক নির্দেশনা এবং একটি সফল বিনিয়োগ। এবারের বইমেলা যেমন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উজ্জ্বল, তেমনি জাতির পিতা ও বঙ্গবন্ধু কন্যার লেখা এবং তাদের উপর আরো শত লেখায় ভাস্বর। শ্রদ্ধাভাজন সুধী, জাতির পিতা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের স্বাধীনতার বীজ বুনেছেন, একে মহীরুহ করে স্বাধীন জাতিরাষ্ট্রকে জন্ম দিয়েছেন। সে ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 80-র দশকের শুরু থেকে বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলনের রূপরেখায় তার সুদূর প্রসারী নেতৃত্বে একদিকে দেশের স্বাধীনতার স্বরূপ, আত্মপরিচয় ও ইতিহাসকে রক্ষার শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছেন, অন্যদিকে একটি উন্নত জাতির জন্য অগ্রসর সংস্কৃতিরও পোষকতা করেছেন এবং করছেন। বঙ্গবন্ধুর ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু কন্যার সাংস্কৃতিক আন্দোলনের যুগলবন্দি বাংলাদেশের ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে। আর এই সোনালী ইতিহাসের পাতায় এক অমর অধ্যায় এই একুশে বইমেলা, যা মাননীয় প্রধানমন্ত্রীর সতত পদচারণায়, আশীর্বাদে ও অনুপ্রেরণায় আজ বিশাল ব্যাপ্তি পেয়েছে। সম্মানিত সুধী, এবারের বইমেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের একটি প্রতিশ্রুতি আছে। কোভিডের বিরুদ্ধে তার যে যুদ্ধ ও জয়যাত্রা তা অব্যাহত রাখতে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি প্রতিপালন করা নিশ্চিত করতে হবে। মাস্ক পরা, লাইন রক্ষা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দূরত্ব বজায় রাখার মতো প্রাণ রক্ষাকারী পদক্ষেপগুলো প্রতি পদে প্রতি পলে আমরা সবাই অনুসরণ করব ইনশাআল্লাহ। পরিশেষে এই মহতী অনুষ্ঠান সফল করে তোলার জন্য মন্ত্রণালয় এবং বাংলা একাডেমির সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের এবং সকল লেখক, প্রকাশক, বিক্রেতা, কর্মী সহ সকলকে ধন্যবাদ জানাই। আর আমি এই বই মেলার সার্বিক সফলতা কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই গভীর কৃতজ্ঞতা। বাংলা একাডেমি পুরস্কার বিজয়ী গুণীজনকে অপার অভিনন্দন। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক।
ধন্যবাদ সচিব মহোদয়। এবারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। সবার উপর শান্তি বর্ষিত হোক। অমর 21শে বইমেলা 2021-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ বদরুল আরফিন, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজি, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী, উপদেষ্টাগণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মান্যবর কূটনীতিকবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, উপস্থিত সুধীমণ্ডলী, সবার উপর শান্তি বর্ষিত হোক। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি ভাষা আন্দোলনের অগ্রসেনানী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি 52 ভাষা আন্দোলনের শহীদদের। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1975-এর সেই কালরাত্রে নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের। বিনম্র চিত্তে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের। সুধীবৃন্দ, নানা কারণে এবছরের বইমেলা অন্যান্য বছরের বইমেলা থেকে আলাদা। এবছরের বইমেলা 1 ফেব্রুয়ারির পরিবর্তে 8 মাস শুরু হয়ে শেষ হবে 14 এপ্রিল 2021। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনা মোকাবেলায় সফল হলেও করোনা সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়নি। তাই এবছরের বইমেলা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত হতে যাচ্ছে, যাতে লেখক, পাঠক, প্রকাশক, বিক্রয় কর্মী, দর্শনার্থী সকলে অংশগ্রহণ করতে পারেন। অন্যান্যবার ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ফেব্রুয়ারি মাসে অমর 21শে বইমেলা অনুষ্ঠিত হয়। এবছর 21-এর বইমেলা 21-এর চেতনাকে বুকে নিয়ে মার্চে আয়োজন করা হচ্ছে। বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে মার্চ মাস অবিস্মরণীয় একটি মাস, মুক্তিযুদ্ধের চেতনার জাগরণের মাসে মাস। এ মাসে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মাসে বঙ্গবন্ধু প্রদান করেন তার ইতিহাস বিখ্যাত অমর ভাষণ। এ মাসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধের আহ্বান জানান। সুধীমণ্ডলী, আজ যেসব বিশিষ্ট সাহিত্যিক বৃন্দ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 পেতে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনে করি এটা তাদের অর্জন, তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতার এই উপযুক্ত প্রতিদান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অমর 21 বইমেলা 2021 উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। এবারের বইমেলার থিম নির্ধারণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সুধীবৃন্দ, এবারের অমর 21 বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত আমার দেখা নয়া চিরের ইংরেজি অনুবাদ নিউ চায়না 1952 গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। সুধীমণ্ডলী, একজন বিশিষ্ট লেখক এবং সংস্কৃতির অনুরাগী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় যেমন অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে, তেমনি 21 বইমেলা একদিন তার নেতৃত্বে বিশ্ব স্বীকৃতি অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের দ্বার প্রান্তে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শত ব্যস্ততার মাঝে এই মেলার শুভ উদ্বোধন করার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। বইমেলার সার্বঙ্গীন সাফল্য কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। এবারের আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য। বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সভাপতি এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ বদরুল আরফিন এবং বাংলা একাডেমির প্রতিভাজন মহাপরিচালক, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার সভাপতি জনাব ফরিদ আহমদ, উপস্থিত সুধীবৃন্দ। আজকে প্রথমে আপনাদের শুভেচ্ছা জানাই, তারপর আমি আমাদের এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, সেই সঙ্গে মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে তাদের প্রতিও আমাদের শ্রদ্ধার্ঘ, এবং সেই সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর প্রতি আমাদের যে অসাধারণ শ্রদ্ধা, সেই বিষয়টি আমি আমার লেখায় কিছুটা একটু নতুন আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করব। এই বদলে যাওয়া বাংলাদেশ, যে বাংলাদেশ এখন আর স্বল্পোন্নত বাংলাদেশ নয়, যে বাংলাদেশ এখন উন্নয়নশীল বাংলাদেশ, সেই উন্নয়নশীল বাংলাদেশের রূপকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমি আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনের এই অনন্য ঐতিহাসিক মুহূর্তে আজ অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে আর একবার অভিবাদন এবং শুভেচ্ছা। করোনা মহামারীর কালান্তক আঘাত ও সংক্রমণের দ্রুততর ও বিপুল বিস্তারে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত, বিপদাপন্ন। আমরাও এই বৃত্তে আটকা পড়েছি, কিন্তু বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নিক এবং স্বপ্ন বাস্তবায়নের মহানায়ক বঙ্গবন্ধু আমাদের অনিরুদ্ধ হতে শিখিয়েছেন। তাই প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলা এ বছরে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অগ্নিগর্ভ মার্চ মাস নবাঙ্গিক ও শীর্ষ নামে সামান্যীকরণে অমর একুশে বইমেলা নামে রূপান্তরিত হয়েছে। বর্তমান নববাস্তবতায় এতে এই রূপান্তর। বাংলা একাডেমি পূর্ব বাংলার স্বায়ত্তশাসন এবং স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্য। একটু গভীর দৃষ্টিতে ইতিহাসের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকাশিত ইতিহাসের শুরু পূর্ব বাংলার আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে। 1954 সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের 21 দফা সেই অমোঘ আর কাঠি, সেই আর কাঠির 16 নম্বর ধারায় বলা হয়েছে বর্ধমান হাউসকে প্রথমে ছাত্রাবাস ও পরে বাংলা ভাষার গবেষণাগারে পরিণত করা হবে। অতএব আমরা বলতে পারি স্বৈর সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রে বাঙালির মাতৃভাষা বাংলার রাষ্ট্রভাষার প্রশ্নটি যেমন অবিচ্ছেদ্যভাবে জড়িত ছিল, বাংলা একাডেমির প্রতিষ্ঠার বিষয়টিও ছিল তার এক বিশিষ্ট অঙ্গ। তাই বাংলাদেশ
ও বাংলা একাডেমি বাঙালির ইতিহাস যাত্রার মৌল সত্তায় একাত্ম। বাংলা একাডেমি সেজন্যই বাঙালির এক অনন্য জাতীয় প্রতিষ্ঠান। যুক্তফ্রন্টের নির্বাচনের পরবর্তীকালে তরুণ রাজনৈতিক নেতা শেখ মুজিব তার বাংলাদেশ প্রতিষ্ঠার কৌশলগত রাষ্ট্রচিন্তায় পাকিস্তানের প্রথম গণপরিষদ, দ্বিতীয় গণপরিষদ এবং পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলিতে পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন নিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের 21 দফা কর্মসূচির ভিত্তিতে নিরন্তর সংগ্রাম চালান। পূর্ব বাংলার বাঙালির স্বায়ত্ত শাসনের অংশ হিসেবে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, পূর্ব বাংলার নাম পরিবর্তন না করা, বাঙালির ইতিহাস ঐতিহ্য রক্ষাকে তার বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার অঘোষিত প্রজেক্টের অন্তর্ভুক্ত করেন। ইতিহাস অনুসন্ধানের বিষয়ে বঙ্গবন্ধু চিন্তার আরো চমৎকার তথ্য পাই। 1947 সালে তার মাত্র 27 বছর বয়সে কলকাতায় দৈনিক ইত্তেহাদে 7 জুলাই এক বিবৃতিতে, পাকিস্তান প্রতিষ্ঠার আগে 7 জুলাই বিবৃতিতে, তখনও পাকিস্তান প্রতিষ্ঠার কয়েকদিন বাকি, নতুন রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু করার কথা বলা হচ্ছে। তখন তার উত্তরে তিনি বলেন, আমরা পাকিস্তানের নাগরিক হওয়া সত্ত্বেও বাঙালি পরিচয় ছাড়িতে পারি না এবং আমাদের হাজার বছরের সমৃদ্ধ সভ্যতা, সংস্কৃতি ও ভাষা পরিত্যাগ করতে পারি না। এরপরে তিনি যা বলেন তা তার দূরবর্তী স্বপ্নের প্রতিফলন। তাতে তিনি বলেন, এখন যদি বলা হয় আমাদের বাঙালি পরিচয় ছাড়িতে হইবে এবং আমাদের মাথার উপরে উর্দু চাপাইয়া দেওয়া হয়, তা হইলে মুসলিম লীগের লাহোর প্রস্তাব অনুযায়ী ভারতের পূর্ব প্রান্তে আরেকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন স্টেট প্রতিষ্ঠার দাবিতে আমাদের ফিরে যাইতে হইবে। 47 সালেই তিনি এই পূর্ব বাংলার স্বাধীনতার কথাই বললেন, যদি উর্দু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। যারা বলেন ভাষা আন্দোলনে শেখ মুজিবের অবদান নাই, তারা লক্ষ্য করে দেখুন, শুধু ভাষা আন্দোলন নয়, পূর্ব বাংলার স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনেও প্রতিক্রিয়া শেখ মুজিব সেই 1947 সন থেকেই। 1948 সালে অমর একুশে গ্রন্থমালা শুরু করার ব্যাপারে বঙ্গবন্ধুর বাঙালিত্বের দীপ্র চেতনার কথা মাথায় রেখেই তৎকালীন মহাপরিচালক সদ্য প্রয়াত মঞ্জুরে মওলা ও জ্যেষ্ঠ পরিচালক হিসেবে আমি দুই সামরিক শাসকের বাঙালিত্ব বিরোধী সাম্প্রদায়িক অবস্থানের কথা মনে রেখে গ্রন্থমালার মূল স্লোগান নির্ধারণ করি, 21 আমাদের পরিচয়, অর্থাৎ বাংলা ভাষা ও বাঙালিত্বেই আমাদের আত্মপরিচয়। আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ সভাপতি মহোদয়। সুধীমণ্ডলী, এখন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2020 প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব KM খালিদ MP। সাহিত্য পুরস্কার প্রদানের কার্যক্রম শুরু করার জন্য আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। আমি আজকের এই 21শে বইমেলা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখিত যে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, এটা সত্যি খুব দুঃখজনক আমার জন্য। আমরা সরকারে থাকি, বিরোধী দলে থাকি, যখনই থাকি বইমেলায় একবার যাবই, এটাই ছিল সারা জীবন। কিন্তু এই করোনা ভাইরাসের কারণে আর সেটা সম্ভব হলো না বলে আমি সত্যি খুব দুঃখিত। এবং আমার মনটাও পড়ে আছে ওখানে। তারপরেও সঙ্গত কারণে আমাকে, কারণ আমি যদি এখানে যাই আমার সঙ্গে নিরাপত্তা সহ বিভিন্নভাবে না হলেও 1000 খানেকের উপর লোক যায়, কাজে এটা যাতে সংক্রামিত না হয় শুধু আবার নিরাপত্তা বিষয়। তাছাড়া সাধারণ আমাদের ছাত্র বা আমাদের সংগঠন বা আমাদের সুবর্ণদী অনেকে এমনিতেই উপস্থিত হয়ে যাবেন। তো সেই ভিড়টা যাতে, সমাবেশটা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং মানুষ যাতে সংক্রামিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি সেখানে উপস্থিত থাকতে পারলাম না।
তো আজকে যারা পুরস্কার প্রাপ্ত তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে এই সাহিত্য পুরস্কার 2020 আমার পক্ষ থেকে প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, 10টি বিভাগে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। কবিতায় 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন মোহাম্মদ সামাদ, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি। এরপরে কথা সাহিত্যে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ইমতিয়াজ শামীম, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি। প্রবন্ধ গবেষণায় 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন বেগম আক্তার কামাল, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি। পুরস্কার গ্রহণ করলেন কবি মোহাম্মদ সামাদ। এবার কথা সাহিত্যে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ইমতিয়াজ শামীম, উনি এখন পুরস্কার গ্রহণ করছেন। প্রবন্ধ গবেষণায় 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন বেগম আক্তার কামাল, তিনি এখন পুরস্কার গ্রহণ করছেন। অনুবাদ বিভাগে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সুরেশ রঞ্জন বসাক, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি। নাটকে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন রবিউল আলম, তাকেও মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি। অনুবাদ বিভাগে সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন সুরেশ রঞ্জন বসাক। নাটকে সাহিত্য পুরস্কার পেয়েছেন রবিউল আলম, তিনি এখন পুরস্কার গ্রহণ করছেন। শিশু সাহিত্যে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন আঞ্জি লিটন, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন শাহিদা বেগম, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি। শিশু সাহিত্যে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন আঞ্জেল লিটন, তিনি পুরস্কার গ্রহণ করলেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন শাহিদা বেগম, তিনি পুরস্কার গ্রহণ করছেন। বিজ্ঞান কল্পবিজ্ঞান বিভাগে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন অপরেশ বন্দ্যোপাধ্যায়, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি। আত্মজীবনী স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী বিভাগে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ফেরদৌসী মজুমদার, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের বিনীত অনুরোধ করছি। পুরস্কার গ্রহণ করছেন অপরেশ বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞান কল্পবিজ্ঞান বিভাগে 2020 সালের বাংলা একাডেমি পুরস্কার। আত্মজীবনী স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী এই বিভাগে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ফেরদৌসী মজুমদার। তিনি মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন। ফোকলোর বিভাগে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের অনুরোধ করছি।
ফোকলোর বিভাগে 2020 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান, তিনি পুরস্কার গ্রহণ করছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 যারা পেয়েছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। প্রিয় সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়াচীন বইয়ের ইংরেজি অনুবাদ নিউ চায়না 1952 গ্রন্থ উন্মোচন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়াচীন বইয়ের ইংরেজি অনুবাদ নিউ চায়না 1952 গ্রন্থটির মোড়ক উন্মোচিত করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সবাইকে ধন্যবাদ। সুধীমণ্ডলী, অমর একুশে বইমেলা 2021 উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা 2021 শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। অমর একুশে এই গ্রন্থমেলার বা বইমেলার মাননীয় সভাপতি, উপস্থিত আমাদের সহকর্মীবৃন্দ, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, বাংলা একাডেমির সম্মানিত ফেলো, জীবন সদস্যবৃন্দ, বাংলা একাডেমির মহাপরিচালক এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ, লেখক প্রকাশক এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। অমর একুশে বইমেলা 2021 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে বাংলাদেশে সকল বইপ্রেমী মানুষ এবং প্রকাশক তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভাষা আন্দোলন, মায়ের ভাষায় কথা বলবো, সেই অধিকারটা প্রতিষ্ঠা করতেও আমাদেরকে রক্ত দিতে হয়েছিল, সংগ্রাম করতে হয়েছিল। আর সেই সংগ্রামে যারা প্রথম জীবন দেয়, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারা রক্তের অক্ষরে লিখে গিয়েছিল যে আমি মাতৃভাষায় কথা বলতে চাই, মাকে মা বলে ডাকতে চাই। মার্চ মাসে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, যদিও সবসময় ফেব্রুয়ারি মাসের প্রথমে করা হয়, কিন্তু 1 ফেব্রুয়ারি এবার আমরা শুরু করতে পারিনি, কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই আমাদের একটু সময় নিতে হলো। কারণ আমরা যখন টিকাদান শুরু করব, এই টিকাদান শুরু করার পর আমরা মনে করলাম যে একটু সময় নিয়ে আমাদের দেখা দরকার কি অবস্থা হয়। যদিও এই মার্চ মাসেই করোনা প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, আবারও যে প্রাদুর্ভাব একটু বৃদ্ধি পেয়েছে, সেই জন্য সবাইকে আমি বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন। কিন্তু তারপর মার্চ মাস আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। সেই মার্চ মাসে এই বইমেলার অনুষ্ঠান 1948 সালে 11ই মার্চ মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠা করবার আন্দোলন যেন রাষ্ট্রীয় মর্যাদা পায়, রাষ্ট্রভাষার মর্যাদা আমাদের বাংলা মাতৃভাষা পায়, সেই সংগ্রামের শুরু। এই মার্চ মাসের 7ই মার্চ সেই ঐতিহাসিক ভাষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন।
17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিন, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 48-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি সংগ্রামের তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাই, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি এবং জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যা জীবন দিয়েছে তাদের কথাও আমি শ্রদ্ধা করে স্মরণ করি। মায়ের ভাষায় কথা বলা এই অধিকার আদায়ের জন্য যে রক্ত সংগ্রাম আমাদের করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। 52 সালে 21শে ফেব্রুয়ারি গুলি করে বাঙালির কণ্ঠে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কিন্তু সফল হতে পারেনি। আন্দোলন কিন্তু তারপরেও চলছিল। যুক্তফ্রন্ট নির্বাচন হয় 54 সালে, কিন্তু বাঙালিদের আসলে ক্ষমতায় থাকতে কখনোই পাকিস্তানিরা দেয়নি। খুব অল্প সময়ের মধ্যে এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেই সরকারকে বিদায় দেওয়া হয়। এরপর 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখনই যে শাসনতন্ত্র রচনা করে, সেখানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার স্বীকৃতি দেওয়া হয়। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা, এটা কিন্তু সেই 52 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মুক্তি পান এবং আরমানিটোলা ময়দানে যখন সভা করেন তখনই দাবি তুলেন 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করার। কিন্তু সেই ঘোষণাটা আওয়ামী লীগ সরকারই দিয়েছিল এবং সরকারি ছুটিও দেওয়া হয়, শহীদ মিনার করবার প্রকল্প নেওয়া হয়, অর্থ বরাদ্দ দিয়ে কাজও শুরু হয়। তবে বাঙালি ভাগ্যটাই ওরকম ছিল। 58 সালে যখন মার্শাল হলো তারপর তো সেগুলি সবই নষ্ট হলো। কাজে আমরা আমাদের সবসময় দেখি যে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে 6 দফা আন্দোলন, তারপর আমাদের স্বাধীনতা অর্জন, অনেক রক্তের বিনিময় আমরা পেয়েছি, অনেক সংগ্রামের মধ্য দিয়ে পেয়েছি। বাংলা ভাষা প্রচলন করবার, বাংলা ভাষাকে আরও শক্তিশালী করা, এটা একান্তভাবে দরকার। কারণ আমরা যত ভাষাই শিখি না কেন, মায়ের ভাষায় যে শিক্ষাটা আমরা নিই সেই শিক্ষাটাই হয় আসলে মূলত প্রকৃত শিক্ষা। তবে এখানে একটু দুঃখের কথা বলে রাখি, রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান রয়েছে, একসময় বাংলাদেশের ইতিহাস থেকে সেটা কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়। এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং আমাদের অনেকেই জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তাদেরও কথা ছিল, উনি তো জেলে ছিলেন, উনি আবার আন্দোলন কি করলেন? কিন্তু উনি জেলে ছিলেন কেন? তিনি জেলে গেলেন কেন? 48 সালে যখন তারই প্রস্তাবে ভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়, তার পূর্বে তিনি 48 সালের 4 জানুয়ারি ছাত্র সংগঠন ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন এবং তারই প্রস্তাবে সংগ্রাম পরিষদ গড়ে ওঠে এবং 11ই মার্চ আন্দোলনের সূচনা, এবং সেই দিন তিনি সহ আরও অনেক ছাত্রতা গ্রেপ্তার হয়। আর এরপর মানে পাকিস্তান নামক দেশটা তৈরি হওয়ার 7 মাসের মধ্যে 3বার তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আর তারপর দীর্ঘ কারাবাস, 49 সাল থেকে 52 সাল পর্যন্ত তিনি বন্দী ছিলেন। কিন্তু বন্দিখানায় থেকেও কিন্তু তিনি যোগাযোগ রাখতেন ছাত্রদের সঙ্গে, এবং এই তথ্যগুলি আপনারা পাবেন। কারণ আমার মনে হয় যে উদ্যোগটা আমি নিয়েছিলাম 96 সালে সরকার আসার পর, যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে পাকিস্তানি ইন্টেলিজেন্সের কী কী রিপোর্ট আছে, যখন আমি জানতে পারলাম যে সেগুলি এখনো রক্ষিত আছে, তাই আমি সেগুলি সব সংগ্রহ করি।
এবং সংগ্রহ করে সেটা এখন আমি প্রকাশ করছি। Secret documents of intelligence branch on father of the nation বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর ইতিহাসে কোথাও আমার মনে আজ পর্যন্ত কোনো দেশে কোনো নেতার বিরুদ্ধে ইন্টেলিজেন্সের যে সিক্রেট ডকুমেন্ট তা কিন্তু প্রকাশ করা হয়নি। আমি যখন এই ডকুমেন্টগুলি হাতে পাই তখন আমি দীর্ঘদিন এর উপর কাজ করি। আমার বান্ধবী কবি সাংবাদিক বেবি মওদুদ আমার সাথে ছিল, আমরা দুজন মিলে বসে প্রায় 20 বছরের মতো বলতে গেলে এর উপর কাজ হয়। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে এগুলি আমরা প্রকাশ করব এবং সেটা প্রকাশ হয়েছে। কাজে 1948 সালের থেকে নিয়ে 71 সাল পর্যন্ত এই ডকুমেন্টস দেওয়া আছে। আমরা ইতিমধ্যে 7 খণ্ড প্রকাশ করেছি, 8, 9 এবং 10 তৈরি আছে। কাজে এগুলি পড়লে এর মধ্যে থেকে অনেক ইতিহাস জানা যাবে, অনেক কথা জানা যাবে যে তার বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট আছে সেই রিপোর্টে কিন্তু প্রকাশ হয়ে যায় যে তিনি বন্দিখানায় থেকেও কিভাবে ছাত্র নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিতেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু সেই আন্দোলন সংগ্রাম চলে। আমরা কিছুক্ষণ আগে জাতির পিতার আরেকটি বই আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদ, এই ইংরেজি অনুবাদের নামটা একটু পরিবর্তন করা হয়েছে, নিউ চায়না 1952, অর্থাৎ 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন চীন ভ্রমণে গিয়েছিলেন একটা শান্তি সম্মেলনে যোগ দিতে, তখন ঢাকা থেকে যেতে হলে এখান থেকে বার্মা অর্থাৎ বর্তমানে মিয়ানমার, তারপর হংকং হয়ে তারপর চীনে পৌঁছাতে হতো। প্রতি জায়গায় কিন্তু পরবর্তী মানে যাত্রাবিরতি ছিল পরবর্তী প্ল্যানের জন্য। কিন্তু এই যাত্রাবিরতির সময় সব জায়গাগুলি তিনি যে দেখেছেন, সেখানকার সামাজিক অবস্থা, সেখানকার একেবারে কৃষক, শ্রমিক, নারী সহ সকলের অবস্থা সবকিছু তিনি খুব পর্যবেক্ষণ করেছেন। অতি অল্প কথায় এর ভিতরে খুব চমৎকারভাবে তার বর্ণনা দেওয়া আছে। সেই সাথে সাথে মানে আমাদের নিজেদের দেশের কথা, আমাদের সংস্কৃতির কথা, আমাদের ভাষার কথা, সে কথাও কিন্তু তিনি লিখেছেন এবং বাংলা একাডেমি এটা প্রকাশ করেছে, সেজন্য ধন্যবাদ জানাই। এবং কিছুক্ষণ আগে এটা আমরা মুক্ত করলাম, আমি আশা করি এটা সকলের কাছেই গ্রহণযোগ্য হবে। অসমাপ্ত আত্মজীবনী আপনারা জানেন যে প্রায় 13টা ভাষায় কিন্তু সেটা অনুবাদ হয়েছে এবং আরও কতগুলি ভাষায় সেটা অনুবাদ হচ্ছে। এবার কারাগারে রোজনামচা, সেটা ছিল 66 সাল থেকে 68 সাল পর্যন্ত তার কারাজীবনের 68 সাল পর্যন্তই কারাজীবনের স্মৃতির কিছু লেখা আছে। কাজে এই লেখাগুলির মধ্য দিয়েও কিন্তু অনেক ইতিহাস আজকে জনগণের কাছে স্পষ্ট হয়ে এসেছে। কাজে আমি এটুকু বলবো, আমি বেশি সময় নেব না, কারণ এই করোনা ভাইরাসের কারণে বেশি কিছু বলে সময় নষ্ট করা উচিত না। তো আমি মনে করি যে এই লেখাগুলির ভিতর থেকে কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসটাও চমৎকারভাবে বেরিয়ে এসছে। এই সিক্রেট ডকুমেন্ট যেটা তার বিরুদ্ধে লেখা, সেখান থেকে কিন্তু অনেক সত্য, অনেক তথ্য বেরিয়ে এসেছে। আমি আশা করি এর পূর্বে যারা বঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন, তারা বোধহয় নিজেদেরকে শুধরে নিতে একটা সুযোগ পাবেন। যাক, আমি বলবো যে এই করোনা ভাইরাস অনেক ক্ষতি করেছে মানুষের, কারণ সবার জীবনযাত্রাটা প্রায় স্থবির হয়ে গিয়েছিল। তবে আমরা বাংলাদেশের চেষ্টা করেছি যে যেভাবে হোক আমাদেরকে মানুষের জীবনযাত্রা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিতে হবে। সেজন্য আপনারা জানেন যে আমরা বিশেষ প্রণোদনা ঘোষণা দিয়েছি। আর এই প্রণোদনা ছাড়াও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে এদেশের মানে শিল্পী, এদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সংস্কৃতিসেবী সকলকে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করতে। এমনকি আমি শিল্পকলা একাডেমি থেকে তালিকা নিয়েছি, আমি আমাদের মানে সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও তালিকা নিয়েছি এবং সেখানে আমরা সমগ্র বাংলাদেশে এখানে প্রায় 7,500 শিল্পী, তাদেরকে
আমরা কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছি। তাছাড়া অন্যান্য শ্রেণী পেশা যারা তাদেরকেও করেছি, কোনো শ্রেণী কোনো কেউই কিন্তু বাদ যায়নি। আমরা সহযোগিতার ক্ষেত্রে এমনকি আমাদের রিক্সা পিছনে যারা ছবি আঁকে তাদেরকে খুঁজেও কিন্তু আমরা সহযোগিতা করেছি। যন্ত্রসঙ্গীতের সাথে যারা জড়িত, তারা কোনো কাজ পাচ্ছিল না, তাদেরকেও সহযোগিতা করেছি যেখানে যেভাবে যতটুকু খবর পেয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি আপনাদের, এই ধরনের মানুষ কে কোথায় আছে এই খবরগুলি কিন্তু আমাকে এনে দিতে সবসময় আমার ছোট বোন রেহানা। সেই সব খুঁজে খুঁজে বের করে বলতে দেখে সহযোগিতা করতে হবে, এই গ্রুপকে সহযোগিতা করতে হবে, এটা করতে হবে। কাজে এভাবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, সেটা হলো, এবং আমরা একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আর্থিক প্রণোদনা দিয়ে গেছি যাতে মানুষের জীবনটা যেন একেবারে স্থবির না হয়ে যায়। আর সেই সাথে আরেকটা বলেছি যে আমাদের খাদ্য উৎপাদনটা যেন বৃদ্ধি করার সব প্রচেষ্টা অব্যাহত থাকে। আর কিছু না হোক পেটে খেলে পিঠে সয়, এটা একটা কথা আছে, সেটা যেন থাকে, সেই ব্যবস্থাটা আমরা করি। আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের না, আপনারা জানেন যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পেয়েছে, এবং সেটাও খুব একটা বিশেষ ব্যাপার যে সালাম এবং রফিক নামে দুইজন প্রবাসী বাঙালি এবং তারা মিলে এবং আরও কয়েকটি দেশের কিছু ভাষাপ্রেমী তারা এক হয়ে ভালোবাসি মাতৃভাষা এরকম একটা সংগঠন করে তাদের একটা প্রচেষ্টা ছিল 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা যায় কিনা। আমরা জাতিসংঘ তাদেরই কথায় অনুরোধে আমি জাতিসংঘে আমরা এই প্রস্তাব নিয়ে আজকে সেটা এখন 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষা না, সারা বিশ্বের মাতৃভাষা সংরক্ষণের এবং মাতৃভাষা চর্চার জন্য এখন আমরা এটা স্বীকৃতি পেয়েছি, যার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও একটা গড়ে তুলেছি। কাজে নিজের মায়ের ভাষাকে মর্যাদা দেওয়া এটা যেমন দরকার, আবার অন্য ভাষাকে জানাও দরকার। সেই জন্য অনুবাদ আমাদের একান্তভাবে দরকার। এই জন্য বাংলা একাডেমিকে সবসময় আমি অনুরোধ করেছি যে অন্যান্য দেশের সাহিত্য যেন আমরা জানতে পারি, কারণ একটা সাহিত্যের ভিতর থেকে মানুষের জীবনযাত্রাটা জানা যায়, তাদের সংস্কৃতি জানা যায়, তাদের ইতিহাস জানা যায়, অনেক কিছু জানার একটা সুযোগ থাকে। আমরা রাজনীতি করি, বক্তৃতা দিয়ে অনেক বক্তৃতা অনেক কথাই বলি, সেই কথাগুলি মানুষের মন ছুঁয়ে যায়, কিন্তু তার থেকেও বেশি মন ছোঁয় সাহিত্যের ভিতর দিয়ে। সাহিত্যের ভিতর দিয়ে কোনো বার্তা যদি আমরা মানুষের হৃদয়ে পৌঁছাতে পারি তো সেটা স্থায়িত্ব কিন্তু অনেক বেশি হয়, আবেদনটাও বেশি হয়। দ্বিতীয়ত যে সাহিত্যের মধ্য দিয়ে একটি দেশের সার্বিক পরিস্থিতিটাকেও জানার একটা সুযোগ হয়, মানুষের জীবন মান সম্পর্কে জানা যায়, জীবন যাত্রা সম্পর্কে জানা যায়, সেজন্য এটা খুব বেশি প্রয়োজন। তাছাড়া সাহিত্যের ভিতর থেকে ইতিহাস সংস্কৃতি সব কিছুই তো আমরা জানতে পারি। সেজন্য এর উপর সবসময় ভাষার উপরে গবেষণা করা এবং অনুবাদ করা এবং সেই জিনিসগুলি যেন মানুষের কাছে পৌঁছে যায়। আর বই পড়ার অভ্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জীবনে যদি বই পড়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু সময় কাটাতেও কষ্ট হয় না। যদিও এখন ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন টোন এগুলি এত বেশি হয়ে গেছে, তো সেখানে কিন্তু এখন পড়ার সুযোগ আছে। এখন হয়তো একটা বই খুলে পড়তে হয় না, কিন্তু একটা আপনার ট্যাব অথবা বুকলেট অথবা ফোন অথবা যেভাবে হোক এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আপনি পড়তে পারেন। তো ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন কোনটা মনে করি, একটা বই হাতে নিয়ে বইয়ের পাতা উল্টে উল্টে পড়া এর আনন্দটাই আলাদা। এটা কিন্তু ওই যন্ত্রের মধ্যে পাওয়া যায় না, যন্ত্রে আমরা পাই না। তবে হ্যাঁ, যন্ত্রটা সাথে নিতে সুবিধা বেশি, অল্প জায়গায় অনেক বেশি পাওয়া যায়, এই সুবিধাগুলি আছে। কিন্তু তারপর আমি বলবো যে বইয়ের আবেদনটা কিন্তু কোনোদিন মুছে যাবে না, আবেদনটা থাকবে, আর বইগুলো স্থায়ীভাবেই থাকে, এটাও দেখতে হবে। সেই জন্য প্রকাশকদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই মহামারীর সময়ও তারা অনেক কষ্ট পেয়েছেন আমরা জানি, তো সেই কথা বিবেচনা করে এবং আমাদের যারা পাঠকবৃন্দ বই পড়তে পছন্দ করেন অথবা বই মেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ থেকে যাতে সবাই মানে বঞ্চিত না হন সেই চিন্তা করেই কিন্তু বই মেলা
তা আজকে করা হচ্ছে। তবে আমি অনুরোধ করব সবাইকে, যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। যদিও আমরা শুরু থেকে ব্যবস্থা নিয়েছিলাম বলেই এটা আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনারা দেখেছেন এখন আবার এর এখন বলছে দ্বিতীয় ওয়েভ, কোথাও কোথাও তৃতীয় ওয়েভ শুরু হয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাসটা আরো মারাত্মক আকারে দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যদিও আমরা টিকা দিচ্ছি, টিকা দেওয়ার কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, তারপরে আমি বলবো যে আমরা প্রায় 45 লক্ষের উপর কিন্তু টিকাদান হয়ে গেছে এবং এটা চলতে থাকবে এবং দ্বিতীয় ডোজটাও দেওয়া হবে। কিন্তু তারপর আমি বলবো যে টিকা দিয়েই মনে করবেন না যে সবাই একেবারে সুরক্ষিত হয়ে গেছেন। সেই জন্য মাস্ক পরা, হাত ধোয়া, একটু দূরত্ব বজায় রাখা, সেগুলো অবশ্যই সকলে মেনে চলবেন। নিজেকে সুরক্ষিত করা মানে অন্যকেও সুরক্ষিত করা। আমি বারবার এই কথাটা বলে যাচ্ছি, আমি আশা করি আপনারা সবাই এই বিষয়টার দিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং বইমেলায় যাবেন, বইও দেখবেন, বইও ধরবেন, কিন্তু তারপরেও নিজের স্বাস্থ্যবিধিটা মেনে নিজেকে সুরক্ষিত করবেন, সেটাই আমি চাই। আমি শেষ করবার আগে এটুকু বলবো যে আমাদের নতুন প্রজন্ম, তাদের জন্য বই পড়ার দিকে ঝোঁক হয়, অভ্যাস হয়। যেন আমি আমাদের ব্যক্তিগত কথা বলতে পারি, ছোট্ট শিশু জন্ম নেওয়ার পর থেকে তাদেরকে বই পড়ে শোনানো, এটা কিন্তু আমাদের বাড়িতে সবসময় একটা অভ্যাস ছিল এবং এটা এখনো আছে, অব্যাহত আছে। এমনকি আমাদের ছেলেমেয়েরাও তাদের বাচ্চাদের বোধহয় জন্মের পর থেকেই তাদের বই পড়ে শোনানো শুরু করে। এমনকি এখন আমাদের যারা মানে ছোট্ট যারা এখনো, সবাইকেই ওই বই পড়ার দিকে একটা ঝোঁক, বই পড়তে হবে, দেখতে হবে বা বই হাতে নিতে হবে এবং সবসময় ছোট একটা লাইব্রেরি তাদের জন্য করে রাখি, যেন বাচ্চারা বইটা অন্তর ঘেটে ঘেটে দেখে বা পড়ে। কাজে বই পড়ার অভ্যাসটা যেন অব্যাহত থাকে, সেটা কিন্তু সবাইকে আপনারা একটু যত্নবান হবেন, সেটাই আমরা চাই। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে এই বইমেলা আমাদের শুরু হতে যাচ্ছে। আমরা এমন একটা সময় যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, তার জন্ম শতবার্ষিকী 101 শত বছর, আর সেই সাথে এসছে এবার আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই দুটোই আমাদের একেবারে পাশাপাশি একই সাথে। কাজে আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করছি। এই 26শে মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা 50 বছর পূর্ণ করব। বাংলাদেশ এখন আর ভিক্ষা ঝুলি নিয়ে ঘুরে বেড়াবার দেশ না। অন্তত এটুকু দাবি করতে পারি যে আওয়ামী লীগ যখন থেকে সরকারে এসেছে তখন থেকেই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছে বলেই, যেখানে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতিপিতা গড়ে তুলে গিয়েছিলেন, দেশকে স্বল্পোন্নত দেশে প্রতিষ্ঠা করেছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে। একটা বিধ্বস্ত দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার উপর এটা ছিল একটা প্রদেশ। সেই প্রদেশটাকে একটা দেশে রূপান্তর করা এবং এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা এবং স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করা অনেক কঠিন কাজ ছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা করে যান। কিন্তু 75 15ই আগস্ট আমাদের জীবনের যে কালো অধ্যায়, সেই দিন শুধু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করা হয়নি। আপনারা জানেন যে আমার মা, আমার ছোট ছোট 3 ভাই, কামাল, জামাল, রাসেল, সবই তো আমার ছোট, তা কামাল জামালের নবপরিত বধূ, আমার আত্মীয় স্বজন সহ 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এমনকি আমার বাবা মিলিটারি সেক্রেটারি, তাকে হত্যা করে, কর্নেল জামিলকে। এএসপি ছিলেন হাসিবুর রহমান, তাকে হত্যা করে। এভাবে আমাদের পরিবারের সদস্যকে হত্যা করে ফেলে। আমরা ব্যক্তিগতভাবে সব হারিয়েছি, কিন্তু বাংলাদেশ হারিয়েছিল তার সকল সম্ভাবনাকে। বাংলাদেশের মানুষ যখন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে, তখন থেকে আমরা দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি জাতির পিতার আদর্শ অনুসরণ করে বাস্তবায়ন শুরু করি। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি, তখন থেকে আমাদের এই প্রচেষ্টাই ছিল যে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে চলবে,
বিশ্বে মাথা উঁচু করে চলবে। যে দেশটি এত রক্ত দিয়ে এত সংগ্রাম করে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, সেই স্বাধীনতাকে সফল করতে হবে। বাংলাদেশ কারো মুখাপেক্ষি হবে না, নিজের পায়ে দাঁড়াবে। আজকে আমরা এই বছর এই সময় যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, ঠিক সেই সময় আমরা বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হবার মর্যাদা পেয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারবে না, বাংলাদেশকে আর পিছনে টানতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এবং প্রজন্মের পর প্রজন্ম যেন এই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় এবং স্বাধীনতার এই সুফল বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছে দেয়, সেটাই আমরা কামনা করি। কাজে সাহিত্যের মধ্য দিয়ে মানুষ ইতিহাস জানতে পারে, সংস্কৃতি জানতে পারে, নিজেকে জানতে পারে, অপরকে জানাতে পারে এবং জানতে পারে, বা অনুবাদ সাহিত্যের মধ্য দিয়ে বিশ্বের অনেক সাহিত্য, অনেক ইতিহাস সব কিছু জানতে পারবে। যে আমি বাংলা একাডেমিকে আবার অনুরোধ করব যে আপনারা অনুবাদ সাহিত্যটা অবশ্যই রাখবেন। যেমন আমাদের বইগুলি অন্যান্য ভাষায় অনুবাদ হবে, পৃথিবীর বিভিন্ন ভাষায় যেন যেতে পারে, আবার পৃথিবীর যেগুলি সাহিত্য আছে সেটাও যেন অনুবাদ হয়ে আমাদের দেশের মানুষের জন্য তা জানতে পারে। কারণ পৃথিবীটা এখন তো গ্লোবাল ভিলেজ, কাজে সেই ক্ষেত্রে সকলকে একে অপরকে জানা, শুধু ব্যবসা বাণিজ্য না, সংস্কৃতি চর্চা, সাহিত্য, ইতিহাস সবকিছু, ভূগোল সবকিছুর মধ্যে দিয়ে জানার একটা সুযোগ আছে। তো সেই সুযোগটা বই আমাদের দেয়। তো এই বই মেলাটা আজকে হচ্ছে, আবার আমি বলি সবথেকে কষ্ট যে আমি সেখানে উপস্থিত হতে পারলাম না। তো এবার বইমেলার মূল উপজীব্য বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং আমাদের মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। এর জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রতিপাদ্য গ্রহণ করবার জন্য, কারণ মার্চ মাসে এটা হচ্ছে, কাজে সেই দিক থেকে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি অনুরোধ করব জাতির পিতার বই চীন দেখে এলাম বা নিউ চায়না 1952, এটা সবাই একটু পড়বেন, পড়লে অনেক কিছু জানতে পারবেন, অনেক জানার সুযোগ আছে। শুধু তাই না, তিনি বাংলাদেশের মানুষ নিয়ে কী ভাবেন, নারীদের ক্ষমতায়ন নিয়ে কী ভাবেন, বা আমাদের ধর্মীয় অনুশাসনে কী ভাবেন, সব কিছুই কিন্তু সেখানে চমৎকারভাবে অত অল্প সময় সেটা কিন্তু লেখা আছে। তিনি 52 সাল পর্যন্ত বন্দী ছিলেন, 52 সালে মুক্তি পেয়ে কিন্তু চায়না ভিজিটে যান, এরপর আবার 54 সালে তিনি গ্রেপ্তার হন। যখন 54 সালে তিনি বন্দী ছিলেন তখন এই বইটি লিখেছিলেন। একে একে আমরা সবগুলি আমরা প্রকাশ করেছি। আরেকটি বাকি আছে এখন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের লেখা স্মৃতিকথা, সেটাও আমরা ভবিষ্যতে প্রকাশ করব, সে প্রস্তুতি আমরা নিচ্ছি। আর সিক্রেট ডকুমেন্টগুলিও আমরা প্রকাশ করছি। কাজে সিক্রেট ডকুমেন্টগুলিও আপনারা যদি পড়েন, বাংলাদেশের ইতিহাস গবেষণার জন্য এটা একটা অমূল্য দলিল হিসেবে আসবে। এটা একটা ব্রিটিশ কোম্পানি ইংল্যান্ড থেকে ওটা প্রকাশ করছে, সিক্রেট ডকুমেন্ট এই বইটি। তো আমি সবাইকে আবার ধন্যবাদ জানাই। আসুন সবাই মিলে আমরা বই পড়া অভ্যাস গড়ে তুলি, আর আমাদের আগামী প্রজন্মকেও যেন উৎসাহিত করি এবং বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক উন্নয়নে, সাংস্কৃতিক উন্নয়নে, সর্বক্ষেত্রে সামাজিক ন্যায়বোধে আমরা এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি অমর 21 বইমেলা অনুষ্ঠানমালা 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।